লাভ বাই দ্য ভিলেন, লেখিকা লিজামণি, পর্ব ৭। রাতের ঘন নিস্তব্ধতা চিরে অজ্ঞাত কারো নিঃশব্দ আগমন ঘটে অ্যানির কক্ষে। একটি ছায়া অন্ধকারকে ছিঁড়ে প্রবেশ করে, তার চোখ দুটো জ্বলন্ত অগ্নিশিখার মতো দীপ্তিমান। অনির্বাণ কোনো অভিশপ্ত আগ্নেয়গিরির গর্ভে লালিত হিংস্রতা চুইয়ে পড়া লাভায় পরিণত হয়েছে। শির দ্বারা বেয়ে শীতল স্রোত বয়ে যাওয়ার মতো তার উপস্থিতি ছড়িয়ে পড়ে চারিদিকে। হেডবোর্ডে হেলান দিয়ে অ্যানি গভীর নিদ্রায় বিভোর, হাত পা এলিয়ে শরীর ঢলে পড়েছে একপাশে। মায়াবী মুখখানি তবুও জ্যোৎস্নার অভাবে অন্ধকারে ধরা দেয় না। অবচেতন মনে কোনো অতলান্ত ভাবনার জালে জড়ানো সে, যার ভারে সে নিশ্চিন্তে নিদ্রা গেছে। অজানা এক অভিশপ্ত আগন্তুকের উপস্থিতি তার চেতনার চৌহদ্দিতে ধাক্কা দেয়নি এখনও। লোকটি নিঃশব্দে এগিয়ে আসে, মুখে এক ভয়ানক গাম্ভীর্য নিয়ে অগ্রসর হয়। তার চোখে তীক্ষ্ণ নয়, বরং ক্রোধের আগুনে জ্বলতে থাকা এক অভিশপ্ত নিষ্ঠুরতা, যেখানে দয়ার কোনো স্থান নেই। হালকা ধূসর চোখের মণির চারপাশে রক্তাভ লালিমা তার অন্তর্দাহ ও অমার্জনীয় অভিপ্রায়কে নির্জন রাত্রির সাক্ষী করে তোলে। চোয়াল শক্ত, হাঁটু দৃঢ়, প্রতিটি পদক্ষেপে হিংস্র সংকল্পের ছাপ। সে যখন অ্যানির পাশ ঘেঁষে আসে, তার গা ছুঁয়ে অশুভ হিমেলাতা ছড়িয়ে পড়ে। এক মুহূর্ত থেমে মায়ার ঘরে অর্ধ আচ্ছন্ন সেই মুখশ্রীকে এক চাউনি দেখেই হঠাৎ করেই তার হাত জোরে চেপে ধরে। অ্যানির কোমল ত্বকে সেই শীতল আর শক্ত আঙুলের ছোঁয়া যেন বিদ্যুৎ প্রবাহের মতো আঁচড়ে দেয়। হঠাৎ আক্রমণে অ্যানি ব্যথিত গুঙিয়ে ওঠে। ঘুমের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা চেতনা খানিকটা ফিরে আসে। লোকটির ঠোঁটে তখন একরকম বাঁকা হাসি খেলে যায়, যেন নিকষ অন্ধকারের রাজপুত্র তার শিকারকে এক ফাঁকে পাকড়াও করেছে। মুহূর্ত না গড়াতেই নিজের মুখ সম্মুখে এগিয়ে নিয়ে যায়। সে অ্যানির গলার কাছে ঠোঁট ছুঁয়ে এক নিষ্ঠুর কামড় বসিয়ে দেয়, রক্তমাংস ছেঁড়ার নৃশংসতায়। নিদ্রিত দেহ যেন দপ করে জ্বলে ওঠে। ব্যথার তীব্রতায় অ্যানি আর্তনাদ করে উঠে বসে। তীব্র কান্নার মতো এক চিৎকার ছিঁড়ে ফেলে রাতের স্তব্ধতা। কপাল গড়িয়ে পড়ে ঘাম। অ্যানির শ্বাস প্রশ্বাস এলোমেলো আর গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। সেই মুহূর্তে সে উপলব্ধি করে তার পাশে কেউ একজন রয়েছে। তার হাত এখনও কারো শক্ত মুঠিতে বন্দী, কিন্তু পুরো রুম আধারে নিমগ্ন। সে চাইলেও বুঝে উঠতে পারে না কার মুখোমুখি হয়েছে সে। মুখ অচেনা, অবয়ব অস্পষ্ট, নিঃশ্বাস কেবল একটা অমঙ্গলের পূর্বাভাস দেয়। অ্যানির শরীর ঠান্ডা ঘামে ভিজে যায়। কামড়ের দাহ তখনও ত্বকে বাজে। কাঁপতে কাঁপতে বুকের গভীর থেকে উঠে আসে ভীত সন্ত্রস্ত কণ্ঠস্বর একটি অস্পষ্ট, অসহায় উচ্চারণ। কে আপনি? অ্যানির শরীর ছুঁয়ে যেতে থাকে একটা স্পর্শ, তার গলায় কেমনভাবে ছুঁয়ে দিচ্ছে। হঠাৎ অ্যানির গলায় চেপে ধরে শক্তভাবে। অ্যানি বুঝতে পারছে না ঠিক তার সাথে কি হচ্ছে, শুধু বুঝতে পারছে একটা পৈশাচিক হাত তাকে ছুঁয়ে দিচ্ছে বাজেভাবে। তার গলায় চেপে ধরেছে মেরে ফেলার জন্য। গলায় এমনভাবে চেপে ধরেছে যেন এখনই শ্বাসটা বন্ধ হয়ে যাবে। অ্যানি ছটপট করে ওঠে, নিঃশ্বাস নিতে না পেরে হাত পা এলিয়ে দেয়। চোখ বন্ধ হয়ে যাবে এমন সময় গলা থেকে হাতটা শীতল হয়ে যায়। লোকটা গলা থেকে হাত সরিয়ে অ্যানির পুরো মুখে স্পর্শ করে। অ্যানি নিঃশ্বাস নিচ্ছে বড় বড়, গা গুলিয়ে আসছে তার। সে চেঁচিয়ে উঠবে তার আগেই আগন্তুক তার দুই ঠোঁট নিজের আঙুলে দিয়ে শক্ত করে চেপে ধরে। অ্যানির মনে হচ্ছিল ঠোঁটগুলো দাঁতের ঘর্ষণে কেটে যাবে। দাঁতের ঘর্ষণে ঠোঁট কেটে যায়। তখনই শোনা গেল লোকটার হাসির শব্দ। রাতের অন্ধকারে হাসিটা ভয়ঙ্কর হয়ে ওঠে। অ্যানি শুকনো ঢোক গেলে বলে, নিক? ইয়া বেবি গার্ল। অ্যানি ভয়ে ছটপটিয়ে ওঠে। বেবি গার্ল নয়, অ্যানি আমার নাম। আমার রুমে কি করছেন? সত্যি করে বলুন, কেন এসেছেন? বাজেভাবে ছুঁয়েছেন কেন আমাকে? অ্যানি কথা বলছে ঠিকই, কিন্তু তার কণ্ঠের অন্তঃস্থলে গোপন কম্পন যেন প্রতিটি উচ্চারিত শব্দকে বিকৃত করে তোলে। শীতল ভয় যেন তার শিরায় শিরায় বিষাক্ত নীল রক্তের মতো প্রবাহিত হচ্ছে। হৃদয়ের গভীর কুঠরিতে যন্ত্রণার এক বিষাক্ত পঙ্কিলতা জমে উঠছে। নিজের অস্তিত্বের প্রতি এক তীব্র বিক্ষোভ, এক অপ্রতিরোধ্য আত্মঘৃণা তাকে ভিতর থেকেই ধ্বংস করে দিচ্ছে, এক নীরব অথচ প্রচণ্ড বিস্ফোরণ। সে ক্রমাগত নিজের গলা আর মুখ ঘষে যাচ্ছে, যেন সেই স্পর্শ, সেই দংশনের স্মৃতি ত্বক থেকে মুছে ফেলতে চায়। অথচ ত্বকের গভীরে লেপ্টে থাকা সেই নরকিলো ছোঁয়া কোনোভাবেই আলগা হচ্ছে না। তার দেহ মন তখন এক অব্যক্ত ঘৃণায় জর্জরিত। জীবন যেন নিজেকে বর্জন করার অনুনয় করছে। পিপাসা, এক বিভীষিকাময় তৃষ্ণা তাকে গ্রাস করে। মনে হয় সমস্ত শরীর এক আগ্নেয়গিরির কিনারায় দাঁড়িয়ে আছে, যেখানে একমাত্র ঠান্ডা জলের এক ফোঁটাই হয়তো তাকে বাঁচাতে পারে। অথচ সামনেই অন্ধকারের মূর্ত রূপ হয়ে নিক বসে আছে। চোখে এক নিষ্ঠুর নিস্পৃহতা, ঠোঁটে অনাসক্তি, যার উপস্থিতি নিজেই মৃত্যুর ভবিষ্যৎবাণী। এনি নিজেকে সতর্ক করার আগেই ডিম লাইট হঠাৎ জ্বলে ওঠে।
আলো নয়, যেন অন্ধকারের চোখ খুলে গেছে। সেই ক্ষীণ হলুদাভ আলোয় নিকের ছায়ার রেখাগুলো আরও ভয়ঙ্কর রূপ নেয়। নিক তার হাত ছেড়ে দেয়, অথচ সেই ছেড়ে দেওয়ার মধ্যে এক প্রকার নিপীড়নের পরিণতি নিহিত ছিল। তার হাত এত শক্তভাবে চেপে ধরা হয়েছিল যে ছেড়ে দেওয়ার পর মনে হল সেই জায়গা দিয়ে রুহটাই যেন বেরিয়ে যাওয়ার উপক্রম। মাথা হালকা হয়ে ঘুরে ওঠে, শরীর ভারসাম্য হারায়। সে নিচের দিকে তাকিয়ে দেখে হাতের গায়ে গভীরভাবে বসে থাকা 5টি আঙুলের ক্ষতচিহ্ন। মনে হয় কেউ পাথরের শেকল বেঁধে রেখেছিল তাকে। এনির চোখ ছলছল করে ওঠে, ভেতরে ভেতরে কান্না তার সমস্ত প্রতিরোধ ভেঙে দিয়ে বন্যার মতো বেরিয়ে আসতে চায়। সে নিজেকে সেই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে অসহায় প্রাণী মনে করে, একটি নীরব শিকার যে কারো করুণা না পেয়ে শুধুই নির্যাতিত হয়। নিক তখনও স্থির, তার চাহনি এখনও ধাতব, কোনো মানবিক উষ্ণতা নেই সেখানে। সে ধীরে কোনো আবেগহীন গতিতে একটি সিগারেট তুলে নেয়। মুখের রেখাগুলো কাটা কাটা আর হিসিতল, চোখের পাতাগুলো ভারী হয়ে আছে, তবুও দৃষ্টিতে একরকম উগ্রতা। দৃষ্টি আগুন ছুড়তে পারে চোখ দিয়েই। তার চোখ জোড়া অস্বাভাবিক লাল, যেন ঘুমহীন রাতগুলো পুঞ্জীভূত হয়ে সেখানে হিংস্র আগুন জ্বালিয়েছে। নিক যখন ধীরে ধীরে আগুন জ্বালিয়ে সিগারেট ঠোঁটের কোণে স্থাপন করে, দেখে মনে হচ্ছে দানব স্বয়ং ধ্বংসের বারুদে আগুন দিচ্ছে। নিকের পরনে একটি কালো শার্ট, বুকের ওপরে 3টি বোতাম খোলা, আর সেই উন্মুক্ত বুকে দেখা যাচ্ছে ড্র্যাগনের ট্যাটু, যেটি তার শরীরের মতোই জ্বালাময়ী ও রহস্যময়। গলায় ছড়িয়ে থাকা আঁকা বাঁকা রেখাগুলো যেন জ্বলন্ত সাপের মতো তার হৃৎপুণ্ড ঘিরে নাচছে। এনি ভরকে যায়, চোখে ভয় জমে ওঠে, গলার স্বর আটকে যায়, তবুও সে নিজেকে ভেঙে পড়তে দেয় না। এনি জানে ভয়ের কাছে মাথা নত করলে সে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে। সে নিজের অস্তিত্বকে আঁকড়ে ধরে এক টুকরো সাহসিকতা দিয়ে নিজেকে স্থির রাখার আপ্রাণ চেষ্টা করে। নিক সিগারেটের ধোঁয়া চুমুক দিয়ে একটানা গিলে ফেলে, তারপর এনির চোখে চোখ রেখেই সেই বিষাক্ত ধোঁয়ার বিস্ফোরণ ঘটায় তার মুখের দিকে। ধোঁয়া যেন শুধুই তামাক নয়, অপমান, ক্রোধ, দম্ভ সবকিছু একসাথে জমাট হয়ে ধেয়ে আসে এনির মুখে। সেই ধোঁয়ার তীব্রতায় এনি এক মুহূর্তেই কেসে ওঠে। এনির গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, তার কাশি থামে না, একটানা খিঁচ ধরে ফেলে বুকের পাঁজরে। সেই কাশির দমক বুকের ভেতর শ্বাসটুকুও চেপে ধরেছে। সে কাঁপতে কাঁপতে এগিয়ে গিয়ে টেবিল থেকে পানি তুলে নেয়, এরপর এক চুমুকে গিলে ফেলে। গলার জ্বালা কিছুটা প্রশমিত হলেও চোখের সামনে দাঁড়িয়ে থাকা সেই হিংস্র পুরুষটিকে দেখে তার অন্তর পুনরায় দুলে ওঠে। ধীরে ধীরে মাথা তোলে আর এক নিঃশ্বাসে তাকায় নিকের চোখে, যেখানে ভয়, ঘৃণা, অপমানের সঙ্গে মিশে থাকে এক টুকরো প্রতিরোধের আগুন। জানোয়ার, এত রাতে কী সব নাটক করছেন আপনি? প্লিজ রেহাই দিন আমাকে। নিক তাকিয়ে আছে এমন এক অস্বাভাবিক স্থিরতায়, তার চারপাশের জগতের কোনো শব্দই আর শ্রবণেন্দ্রিয় স্পর্শ করছে না। এক চূড়ান্ত বিমূঢ়, নির্লিপ্ত দৃষ্টিতে সে পৃথিবীর অস্তিত্ব থেকেই বিচ্ছিন্ন। তার চোখ জোড়া নিঃসীম শূন্যতার দিকে ঘুরে থাকা দুটি গহ্বর, যেখানে কোনো অনুভূতির প্রবেশাধিকার নেই। সে সিগারেটের দিকে চেয়ে থাকে, ঠোঁটে গম্ভীর গম্ভীরতা, কোনো কথা, প্রশ্ন কিংবা প্রতিবাদের স্পন্দনেও যার অভিব্যক্তি এক বিন্দু চঞ্চল হয় না। ডিভান থেকে ধীর নিয়ন্ত্রিত ভঙ্গিমায় সে উঠে বসে, তারপর সম্পূর্ণ নির্লিপ্ততা নিয়ে সিগারেটের জ্বলন্ত প্রান্তটি সে নিজের হাতের শিরার ওপর রাখে। তপ্ত ছেঁড়া সিগারেট চাপা আগুন কাঁপতে থাকা চামড়ার গভীরে গেঁথে যায়। সিগারেটের ছ্যাঁকা খেয়েও নিকের ঠোঁটে গম্ভীর হাসি। এনি আচমকা চমকে ওঠে। সেই দৃশ্য তার দৃষ্টিশক্তির ভেতর বাজের মতো আঘাত হানে। মুখে হাত চাপা দিয়ে সে বিছানার চাদর মুঠো করে ধরে। এই নৃশংসতার সামনে দাঁড়িয়ে কিছু একটা আঁকড়ে ধরা ছাড়া তার কোনো উপায় নেই। তার চোখ বড় হয়ে যায়, হৃৎস্পন্দন যেন বুকে লাফিয়ে উঠতে চায়, আর কপালের ওপরে ছোট ছোট ঘামের ফোঁটা ঘনীভূত হয়ে টুপটাপ করে নামতে থাকে। সেগুলো আর জল নয়, বরং আতঙ্কে গড়ে যাওয়া সত্তার দাগ। ঘরে এসি চললেও এনির শরীরে উত্তাপ বাড়ে।
গায়ের লোম কাটা দিয়ে ওঠে, কিন্তু তার ঠান্ডায় নয়, বরং এক হিমশীতল ভয়ের তীব্র তাপপ্রবাহে। তার মনে প্রশ্ন ঘূর্ণায়মান হয়, মানুষ কিভাবে এমন আত্মনির্যাতনে আনন্দ খুঁজে পায়? এই পিশাচটা কি আদৌ মানুষ? এনির ভাবনার প্রহর ঘটে নিকের ভয়ানক আওয়াজে। আর ইউ স্ক্যার্ড, বেবি গার্ল? তোমার ডান হাতে স্পর্শ করেছিল বাস্টারটা, তাই না? ভেবেছিলাম ভুলে যাব, কিছু করব না, কিন্তু নিক কথা শেষ করতে পারেনি। এনি নড়ে চড়ে ওঠে, বিছানা থেকে নেমে পিছিয়ে যায়, নিকের দিকে তাকিয়ে কাঁপা আওয়াজে বলে, কি 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 করবেন আপনি? এনি সিগারেটের দিকে তাকিয়ে হাত নাড়াতে নাড়াতে বলে, কিন্তু ঘুম হচ্ছিল না, শান্তি পাচ্ছে না আমি কিছুতেই। বুকের ডান পাশে তীব্র দহন হচ্ছে, চোখ বন্ধ করলেই সেই দৃশ্য কেন ভেসে আসছে বলতো? নিক কথা বলছে, আর সেই প্রতিটি শব্দের ভারে চারপাশের বাতাস জমে জমে থমকে যাচ্ছে। সে এক পা করে সামনে এগিয়ে আসে। তার চলাফেরায় নেই কোনো তাড়াহুড়ো, আছে এক নিরাবেগ হিংস্রতার শীতল হিসেব। এদিকে এনি কাঁপতে কাঁপতে পেছনের দিকে সরতে থাকে, তার চোখে আতঙ্ক, ঠোঁটে কাঁপন, আর দেহে এক বিষণ্ণ ক্লান্তির প্রতিচ্ছবি। এনির পা দুটি যেন আর তাকে বহন করতে পারছে না, শরীর ও আত্মা সমানভাবে নিঃশেষিত। তবুও পরবর্তী শ্বাসটুকু টানার শক্তি সঞ্চয় করার ক্ষীণ কিন্তু জেদি স্বরে বলে, আপনি একজন মানসিক বিকারগ্রস্ত। আপনার মনে চোখে তাতে ভ্রান্তি থাকাটাই স্বাভাবিক। নাবিদ আমাকে নিতে এসেছিল, আপনি যেতে দেননি, তাই সে আমার হাত ধরেছে। এতে আপনার হৃদয়ে এত যন্ত্রণা কেন? আমি আপনার প্রেমিকা নয়, নিক জেভিরান, আর না আমি আপনার বউ। আপনি... এনি শেষ করতে পারেনি কথাখানা, পুনরায় আক্রমণে দুপা পিছিয়ে যায়। নিক এনির গলায় বন্দুক চেপে ধরে, কথাটা অত্যন্ত রাগের সাথে এনির মুখ থেকে ছিনিয়ে নিয়ে বলে, রক্ষিতা, রক্ষিতা তুই আমার। এনির চোখে পানি চলে আসে, রক্ষিতা শব্দটা কাটা দিয়ে ওঠে শরীরে, কিন্তু নিক তখন ঠিক সামনেই, হিংস্র কোনো হায়েনার মতো দাঁড়িয়ে। এনির দৃষ্টি মেঝের দিকে। নিক ফিসফিস করে ওঠে, কণ্ঠস্বরে তখনও বিষ ও আগুন মিশে আছে, ইউ আর জাস্ট মাই ফাকিং টয়। বাট শব্দটা অসমাপ্ত রয়ে যায়। নিক বাঁকা হেসে অসমাপ্ত কথার বদলে জিজ্ঞেস করে, রক্ষিতা মানে কি জানো? প্রশ্নটি শরীর ছেঁড়ার জন্য নয়, বরং আত্মা বিদীর্ণ করার জন্য ছোড়া হয়। এনির হৃদয়ের অভ্যন্তরটা যেন পাজর ফুঁড়ে উঠে আসে। সে জানে না আসলে রক্ষিতা শব্দটির প্রকৃত ব্যাখ্যা, তার মাথায় শুধু একটি সোজান মানে গেথে আছে, গোলাম আর স্বাধীনতাহীনতা। এনি কাপা গলায় জিজ্ঞাসা করে, কি? নিক এবার হালকা হেসে এনির একগুচ্ছ চুল শাহাদাত আঙ্গুলে পেঁচিয়ে টান দেয়। যন্ত্রণায় এনি গোঙাতে গোঙাতে মাথা নিচু করে, কিন্তু তার কষ্টের মুহূর্ত শেষ হয় না। পরমুহূর্তে নিক সেই জ্বলন্ত সিগারেটটি এনির বাম হাতে চেপে ধরে। এনির মুখ ফেটে যায় আর্তনাদে, ব্যথার তীব্রতায় সে কাঁদতে থাকে, কিন্তু নিক অবিচল। নিক তার কানের কাছে মুখ নিয়ে ভয়ঙ্কর কোমল অথচ বিষাক্ত গলায় বলে, রক্ষিতা মানে এমন নারী যাকে কোনো পুরুষ তার বৈধ স্ত্রী না করেও ভোগ করে, তার শরীর ব্যবহার করে, বাট সম্পর্ক নয়। কতবার গিয়েছ আমার বিছানায়, বেবিগার্ল? তুমি নিজেই আমাকে রক্ষিতা বলে জাগাতে চাও, আমার ভেতরের দানবটাকে? সামলাতে পারবে নিক জেভরানকে? না পারো, না চাও, তবুও আজ থেকে তুমি আমার রক্ষিতা হয়েই থাকবে, স্বেচ্ছায় হোক বা জোরে, আই ডোন্ট কেয়ার। নিক জেভরানের বেডে যাওয়ার জন্য প্রস্তুত থেকো। এই কথাগুলো শুনে এনি স্তব্ধ হয়ে যায়। তার কাঁধে হাতে চামড়ার গভীরে যে যন্ত্রণা পোড়াচ্ছে, তা তার হৃদয়ের ভেতরের দহনকে ছুঁতে পারছে না, কারণ সে তখন পুরোপুরি বিপর্যস্ত, চেতনা আর অবচেতনতার মাঝামাঝি দোলায়মান। নিকের ঠোঁটের স্পর্শ এনির কান থেকে গাল পর্যন্ত যায়। রক্ষিতা এই শব্দটি তার মস্তিষ্কের ভেতর গুমড়ে গুমড়ে শকুনের ঠোকরের মতো ফিরে আসছে। তার চোখ স্থির, ঠোঁট নিস্তব্ধ, মাথায় অসহনীয় শব্দ বিস্ফোরণ। নিক সিগারেট ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে। এনির নজর যায় না, তার দৃষ্টিভঙ্গি এখন নিজের পোড়া হাতে। ফর্সা ত্বকের ওপর পুরন্ত দাগ যেন বিদ্রুপ করছে তার নারীত্বকে। কিন্তু আচমকাই এনি নিকের পা জড়িয়ে ধরে ফেলে। নিক থেমে দাঁড়ায়, সাথে আশ্চর্য হয়। তার কপাল কুঁচকে যায়। নিজের দিকে তাকিয়ে দেখে এক গুড়ি মেরে বসে থাকা মেয়ে, যার মুখ থমথমে বিরাজ করছে। এনির চোখে আছে করুণা আর মিনতি। এনি বলে ওঠে ভাঙা আর কান্না গলায়, আমার সম্মানটুকু নষ্ট করবেন না, আমি আজীবন আপনার গোলাম হয়ে থাকব, কুকুরের মতো। যত যন্ত্রণা দিবেন নেব, যত কষ্ট সব সয়ে যাব, কিন্তু আমার সম্মানকে পায়ের নিচে ফেলবেন না,
আমাকে মেরে ফেলেন, কিন্তু বিবাহ বহির্ভূত স্পর্শে আমি টিকতে পারব না। দয়া করুন, প্লিজ এমন কিছু করবেন না যার পরিণতিতে আমি জীবন্ত মরে যাব। নিক যেন এই কান্না, প্রার্থনা, অনুনয় কিছুই শোনে না। তার ভঙ্গিতে করুণা নেই, আর মানবিকতা অনেক দূর। সে নিঃশব্দে পেছন ফিরেই হনহনিয়ে এগিয়ে যায়। তবে যাওয়ার আগে বিরক্তিতে ভরা এক হিংস্র মুহূর্তে সে পায়ের ঝাপটা দিয়ে এনিকে সজোরে সরিয়ে দেয়। এনি ছিটকে গিয়ে আছড়ে পড়ে পাশের কাঠের টেবিলটিতে। ধাক্কায় মাথার ভেতর যেন এক মুহূর্তে বিস্ফোরিত হয় সহস্র রক্তবিন্দু। নিক দরজার কাছে যেতেই এনি বলে ওঠে, জানোয়ার। তবে নিক শুনল না, রক্তাক্ত এনিকে রেখেই বেরিয়ে যায়। এনির চেতনা টলমল বাতির মতো নিভু নিভু করে জ্বলে। পরমুহূর্তেই তার কপালের মাঝখানে রক্তরঙা রেখা আঁকা পড়ে। এইটা শুধু কোনো ক্ষতের চিহ্ন নয়, এইটা এক নারীর ভেঙে পড়া আত্মমর্যাদার জ্বলন্ত ছাপ। গড়িয়ে পড়া রক্ত এক একটি ফোঁটায় লেখা থাকে অসম্মান, নিপীড়ন আর করুণ নির্জনতায় বন্দী একটি অস্তিত্বের নীরব প্রতিবাদ। এনি মাথায় হাত দিয়ে থরথর করে কেঁপে ওঠে আর ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। কান্নার শব্দ ছিঁড়ে ফেলে নিশুতি রাতের স্তব্ধতা, এক হাহাকারের মতো, কোনো চরম দুর্ঘটনায় নিহত আত্মার বিলাপ। তার কান্না আরতিতে রূপ নেয়, সারা শরীর দুলতে থাকে সেই বেদনার কম্পনে। ওপরের দিকে তাকিয়ে নিষ্ঠুর নির্জন আকাশের দিকে আল্লাহকে সাক্ষী রেখে চিৎকার করে ওঠে, হে তুমি, হে চুপ করে থাকা আকাশ, আমাকে কোন নরকে ঠেলে দিলে? এমন হিংস্র, ঘৃণ্য, বিবমিষায় ভরা নরক কি আমার প্রাপ্য ছিল? আমি তো কোনো পাপ করিনি, কেন আমাকে এইভাবে বারবার ভেঙে চুরমার করলে? আমার মা বাবাকে কেড়ে নিয়ে ৭ বছর বয়সে আমাকে অনাথ করেছিলে, করুণার পাত্র করে তুলেছিলে, কিন্তু আজ আমাকে তুমি কোথায় এনে ফেললে? এই পুরুষ নরকের ভেতর কেন আমাকে একা দাঁড় করিয়ে দিলে? দয়া করো, সাহায্য করো, প্লিজ আমাকে ফিরিয়ে নাও তোমার কাছে। রুহটাকে আজরাইল দিয়ে ছিনিয়ে নাও, আমি আর পারছি না। আমি চাই না সেই নরপিশাচ আমার দেহ ভোগ করুক, তার আগেই যেন আমি প্রাণহীন পড়ে থাকি। বাঁচলে যদি বেঁচে থেকেও মরার মতো বাঁচতে হয়, তাহলে মৃত্যুই হোক মুক্তি। জীবন্ত লাশ হয়ে আর কতকাল থাকব আমি? এনি সর্বশক্তি দিয়ে চিৎকার করে ওঠে, হায় আফসোস, সাউন্ডপ্রুফ রুমের আওয়াজ বাইরে যাওয়ার ক্ষমতা নেই। এনির আর্তনাদ কোনো একক নারীর বিলাপ নয়, এটা সেই সমস্ত নারীদের প্রতিনিধিত্ব করে যারা সমাজের কুৎসিত মুখোশে প্রতিনিয়ত পদোদ্দলিত হয়, অথচ কেউ দেখে না, কেউ শোনে না। তার রক্ত রং নয়, বরং এক নীরব অভিশাপ, এক বিদীর্ণ আত্মার মৌন বিদ্রোহ। চাঁদের আলোতে রক্তের লাল আরও গাঢ় লাগে, ঠিক তেমনি তার ব্যথার গভীরতাও অসীমতাকে ছুঁয়ে যায়। এই অন্ধকারে এনি একা নয়, সে প্রতিধ্বনি হয়ে উঠছে সমস্ত অবদমিত কণ্ঠের। এটা শুধুই আর্তনাদ নয়, এটা ইতিহাসের পৃষ্ঠা কাঁপানো এক নারীর অবিস্মরণীয় চিৎকার। এনি হুট করে থেমে যায় তার গলা ফেটে আসা চিৎকারের আওয়াজ। হাতের পুড়ে যাওয়া স্থানটার দিকে তাকায়, আবারও চোখ বন্ধ করে ফেলে সাথে সাথে। গলায় নিকের স্পর্শ আছে অনুভব করতেই 2 হাত দিয়ে গলায় ঘষতে থাকে, কিন্তু এনির শক্তি ফুরিয়ে আসে। পা 2 পাশে ছড়িয়ে নিস্তেজ হয়ে হেলান দিয়ে বসে থাকে। জ্ঞান হারিয়েছে কিনা সেটা বুঝারই আত্মা নেই। বিবিসি আফ্রিকা চ্যানেলের সহকারী স্ত্রী অভিযোগ নিয়ে পুলিশের কাছে গিয়েছে, আর সেই অভিযোগের প্রধান আসামি গ্যাংস্টার বস নিক জেভরান। ওনার অভিযোগ, ওনার স্বামীকে গ্যাংস্টার বস মেরেছে। হ্যাঁ, এটা সত্যি, নিক মেরেছে ওনার স্বামীকে, কিন্তু আদৌ কি কোনো প্রমাণ আছে? কোনো সাক্ষী ছিল ওই দিন রাতে হত্যার সময়? কেউ কি সাক্ষী দেবে নিকের বিরুদ্ধে? সেই সাহসিকতা কি কারোর আছে? থাকবে কিভাবে? সবাই তো ছিল নিকের লোক, গার্ড, অধিরাজ আর আরিশ ছাড়া তো কেউ ছিল না। লাশকে ফেলে দেওয়া হয়েছে সমুদ্রের কোন গহ্বরে, তার কোনো ইয়াত্তা নেই। কে খুঁজবে এই লাশ, আর কে আঙুল তুলবে গ্যাংস্টার বসের দিকে যেখানে কোনো প্রমাণ নেই? কিন্তু সহকারী স্ত্রী অভিযোগ করেছে প্রতিটি চ্যানেলে। সেই সংবাদ সাথে সাথেই নিকের কানে আসে। অধিরাজ দাঁড়ায় নিকের সম্মুখে, পাশেই আরিশ কপাল কুঁচকে তাকিয়ে আছে। কালো গড়নের সুদর্শন জিম করা বডি নিয়েও অধিরাজ কাঁপছে কিছুটা। এনিকে একটু দেখার জন্য ও মন উতলা হয়ে আছে, কিন্তু বর্তমানে পরিস্থিতি খুব ভয়াবহ। এখন এনির সাথে সে দেখাও করতে পারবে না। নিককে কপাল ঘষতে দেখে আরিশ গম্ভীরতা টেনে বলে, কি করবি নিক? ওই মহিলার কাছে যাবি? মহিলাদের সাথে কথা বলতে ইচ্ছুক নয় আমি আরিশ, তাদের দেখলেই শরীর জ্বলে ওঠে। অধিরাজ অনেক সময় নিকের মুখে মহিলাদের প্রতি এমন ঘৃণিত বাক্য শোনে, কিন্তু এত বছরেও তার জানা হলো না কেন নিক জেভরান মহিলাদের ঠিক এতটা ঘৃণা করেন, কেন ওদের ছায়া দেখলেই উনি এতটা উত্তেজিত হয়ে পড়েন। বিশেষ করে কোনো মা যখন তার বাচ্চাকে আদর করছে, তখন নিক এক ভয়ানক হায়েনায় পরিণত হয়। তার চোখগুলোর দিকে ঠিক পাকানো যায় না। অধিরাজের মনে প্রশ্ন জাগে,
কিন্তু করার সাহস পায় না। যদি এটা বসের দুর্বলতা হয় তাহলে অনেক কষ্ট পাবে, কিন্তু নিক জেভরানের কি কষ্ট বলতে কিছু আছে? অধিরাজের ভাবনার মধ্যেই নিক ডার্ক বাঁকানো চেয়ার থেকে দাঁড়িয়ে বলে, গাড়ি বের করে, সমুদ্রীয় প্যালেসে যাব, সাথে ওই মহিলার কাছে। আরিশ চিন্তিত ভঙ্গিতে বলে, মিস্টার কায়াত নারী আর অস্ত্র পাচারের শেয়ার চাচ্ছে, তুই কি শেয়ার করবি? নিকের মুখ ভঙ্গিমা বদলে যায়, রক্ত চোখে আরিশের দিকে তাকিয়ে বলে, কখনো দেখেছিস আমাকে শেয়ারে ব্যবসা করতে? এই কালো সাম্রাজ্য আমি গড়ে তুলেছি, নিজের সব কিছু, যেখানে কারোর স্থান নেই। বিলাতে গেলেই বিনাশ নিশ্চিত। দেখেনি, তবে এমনি জিজ্ঞাসা করেছিলাম। এইটা সেই মাদারফায়ের একটা চাল, আমাকে ফাঁসানোর জন্য পথ খুঁজছে, না হলে এতদিন বলেনি, আজ কেন বলছে? গভীরে ভাবিনি। তুই তাহলে আয়, আমি গাড়িতে গিয়ে বসছি। আরিশ ওয়াইনের গ্লাসের সামান্য চুমুক দিয়ে উঠতে যাবে, এমন সময় মাঝবয়সী একটা মহিলাকে দেখে কপাল কুঁচকে ফেলে। নিকের বাড়িতে মেইড মহিলা? আরিশ আশ্চর্য নিয়ে নিকের দিকে তাকায়। নিক মহিলাকে উদ্দেশ্য করে বলে, ওপরে একটা মেয়ে আছে, তার দেখাশোনার দায়িত্ব আপনার, আর রুমের ভেতরে যত ধারালো জিনিস আছে সব সরিয়ে ফেলবেন, একটা ধারালো জিনিসও যাতে না থাকে। খাওয়া দাওয়া সব আপনি দেখাশোনা করবেন, যদি আপনাকে অমান্য করে তাহলে আমাকে জানাবেন। মহিলাটি নিকের কথা মতো নত মস্তিষ্ক নাড়ায়। নিক গম্ভীর হেসে নিজ গন্তব্যে এগিয়ে যায়, আর এইদিকে আরিশ আর অধিরাজ টাসকি খেয়ে দাঁড়িয়ে আছে। মেইড? অসম্ভব। রাত্রির গভীরতা ক্রমশ ঘনীভূত হয়। সমুদ্র তীরবর্তী রিউ প্যালেস জাঞ্জিবারের ওলিন্ডে। বাতাসে ভেসে আসে ভারত মহাসাগরের দিকচক্রবাল ছুঁয়ে আসা স্যাঁতসেঁতে লবণাক্ত সুবাস। কানে বাজে দূরের ঢেউয়ের সঙ্গীত, কোনো অতলান্তিক অতীতের নিঃশব্দ আহ্বান। সমুদ্রের ধার ঘেঁষে স্থাপিত অভিজাত কাঠের কাউচে বসে আছে এক যুবক। সে গভীর চিন্তামগ্ন, নীরব, বিষণ্ণতা আচ্ছন্ন। তার ডান হাতে মোটা ব্যান্ডেজ, তার রক্তসিক্ত করতল আড়াল করে রাখছে দেহের নয়, আত্মার এক গভীর ক্ষতচিহ্ন। চোখের দৃষ্টিতে সময়ের স্থবিরতা, সেকেন্ডগুলো থেমে আছে, অথবা চুপি চুপি হারিয়ে যাচ্ছে অজানা অতলে। তার অবয়বে ফুটে উঠেছে এক অন্তর্গত সংগ্রামের, যেখানে বেদনার ভাষা নেই, আছে শুধু শূন্যতা। যুবকটা উঠে দাঁড়ায়, কাউচ ভেদ করে দূরে অবস্থিত ব্ল্যাক ভাইপার মেনশনের দিকে তাকায়। কালো কাউচ দিয়ে ঘেরা প্রতিটি দেওয়াল, অন্ধকারেও কত সুগভীরভাবে ফুটিয়ে তোলা হয়েছে নিক জেভরানের অট্টালিকাটাকে। যুবকটা দেখতে পাচ্ছে না, তবুও অনুমান করছে, সেই অট্টালিকার কোনো এক রুমের কোনো এক প্রান্তে তার ছোট প্রাণটা বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। নিক জেভরান কি আদৌ ছাড় দিয়েছে? রক্ষিতা হিসেবে শারীরিক তৃপ্তি মেটায়নি? যদি নাই মেটাতো, তাহলে আমার এনিকে কেন ক্রয় করেছে? চিন্তায় মাথা ছিঁড়ে যাচ্ছে নাবিদের। কেন কিনেছে এনিকে, সেই সূত্র ধরতে পারছে না। সামান্য সৌন্দর্যের কাঙালি হয়ে এমন করেছে? আর নিশ্চয়ই এনিকে গভীরভাবে স্পর্শও করেছে। মুহূর্তেই ছটফট করে প্রেমিক মনটা ছুটে যেতে চাইছে তার পাখিটার কাছে। হাজার পুরুষের স্পর্শ লাগলেও এনি শুধু আমার। আমি সেই বিধ্বংসী বিধ্বস্ত মেয়েটাকেই চাইব। কলঙ্কিত শরীরকে আমার স্পর্শে পবিত্র করে তুলব। নাবিদ ওয়াইনের গ্লাস খুঁড়িয়ে দূরে দৃষ্টি রেখে বলে, নিজের ধ্বংসের শিখরে দাঁড়িয়েও যদি কিছু চাইবার অধিকার থাকে, তবে সে অধিকার আমি কেবল অ্যানির জন্যই ব্যবহার করব। এরপর সামান্য থেমে গম্ভীরতা নিয়ে চেয়ারে মাথা হেলিয়ে দেয়, চোখ বন্ধ করে নিঃশ্বাস টেনে বলে, অতি শীঘ্রই আমি আপনার সম্মুখীন হচ্ছি নিক জেভরন। ক্ষমতা আর দাপট আমারও কোনো দিক দিয়ে কম নয়। আমার ভালোবাসার কসম করে বলছি, এই সপ্তাহের ভিতরে আমি অ্যানিকে নিজের কাছে নিয়ে আসবই। এই অন্ধকার গভীর রজনীতে আমি তোর কাছে প্রতিজ্ঞা করলাম। নিক চলে যেতেই মেইড অ্যানির রুমের দিকে অগ্রসর হতে যাচ্ছিল, কিন্তু কেন জানি অজানা ভয় কাজ করছে। সে শুনেছে মেয়েটা অসম্ভব সুন্দরী, তার ভেতরে ধুকধুক করছে মেয়েটাকে এক নজর দেখার জন্য। মেইড সব ভয় কাটিয়ে পুনরায় অ্যানির রুমের দিকে যায়। দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই অবাক হয়ে যায়, পুরো রুম অন্ধকারে আচ্ছন্ন। মেইড কপালকুচকে নিজের ফোনে লাইট অন করে সুইচ বোর্ড খুঁজতে থাকে। কাঙ্ক্ষিত জিনিস খুঁজে পেয়ে সাথে সাথে লাইট অন করে দেয়। লাইট অন করে সামনে এগিয়ে যাবে এমন সময় মুখে হাত দিয়ে স্তব্ধ হয়ে যায়। মেঝেতে দেয়ালে হেলান দিয়ে অ্যানি নিস্তেজ হয়ে পড়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে সারা রাত এইভাবে ছিল। অ্যানির অবস্থা দেখে সে দ্রুত সেদিকে যায়, অ্যানিকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। অ্যানি এখনও নিস্তব্ধ হয়ে পড়ে আছে। মহিলাটা অ্যানির মুখের দিকে তাকিয়ে আরও ঝলকানি খায়। ঠিক কতটা মায়া আছে এই মুখে তা অনুভব করার ভাষা হারিয়ে ফেলেছে। এইটা কোনো মেয়ে নাকি উপরওয়ালার দান? মহিলাটা এক মুহূর্তের জন্য হারিয়ে যায় অ্যানির সৌন্দর্যে।
সুগভীর এই পাতলা গড়নের মেয়ের চেহারায় কিছু তো একটা আছেই, না হলে এক পলক দেখাতেই চোখ বাঁধিয়ে কেন গেল? যেন কোনো চাঁদের ঝলকানি। আর এই মেয়ের এমন করুণ অবস্থা, গলায় আঙুলের ছাপ, হাতে সিগারেটের পুড়া ছ্যাঁকা, সাথে আঙুলের ছাপও স্পষ্ট। কপাল কেটে রক্ত শুকিয়ে কালো হয়ে আছে, কান্নার কারণে চোখের পানির দাগ এখনও স্পষ্ট। মুখটা কেমন শুকিয়ে আছে। মহিলাটির ভীষণ মায়া হয় অ্যানির উপর। সে কোনো রকম টেনে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। অ্যানি এখনও নিস্তব্ধতার গভীরে ডুবে আছে। মহিলাটা একটা কাপড় ভিজিয়ে এনে পুরো শরীর মুছে দেয়। এরপর কাটা স্থানগুলোতে মেডিসিন লাগিয়ে দেয়। কামড়ের দাগ দেখে তপ্ত শ্বাস ছাড়ে। মেডিসিনগুলো বেডসাইডে সুন্দরভাবে সাজানো ছিল। মহিলাটি রুম থেকে বেরিয়ে একজন হাউসকিপারকে আদেশ করে গরম স্যুপ নিয়ে আসার জন্য। এরপর নিজে এসে অ্যানির মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। টানা আধা ঘন্টা পর অ্যানি নিভু নিভু চোখ মেলে তাকায়। মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, কিছুতেই চোখ মেলে তাকাতে পারছে না। তবুও বহু কষ্টে নিস্তেজ শরীরকে টেনে টুনে হেডবোর্ডে হেলান দিয়ে বসে। চোখের সামনে মহিলাকে দেখে বলে, কে আপনি? মহিলাটি অ্যানির চোখের দিকে এক পলক তাকিয়ে থাকে। সে এতক্ষণ অ্যানিকেই দেখছিল। অ্যানির প্রশ্নটা কানে পৌঁছায় না তার। নিজের অজান্তেই বলে, তুমি খুব সুন্দর মা, একদম উপরবালার আশীর্বাদ। অ্যানি কিছুটা থতমত খেলেও তাচ্ছিল্য ভঙ্গিমায় বলে, আশীর্বাদ নিয়ে বানিয়েছে অথচ আজ অভিশাপ হয়ে গেলাম। কিন্তু কে আপনি? এই প্রথম কোনো নারীকে দেখেছি। কাল একজন ছিল, কিন্তু তাকেও 2 মিনিটের জন্য দেখেছিলাম। শুনেছি সে কম বয়সী মেয়ে, তাই বাহির করে দেওয়া হয়েছে। আপনি কে? মহিলাটি চোখের পানি মুছে বলে, আমি চিত্রা রানী। হিন্দু? বাপদাদার ধর্ম। অ্যানি তপ্ত শ্বাস ছাড়ে। এখানে প্রতিটি মানুষ কি তবে অন্য ধর্মের? আপনাকে আমি চিত্রা মাসি ডাকতে পারি? কেন নয়, অবশ্যই ডাকবেন ম্যাডাম। অ্যানি মুখ কালো করে বলে, ম্যাডাম সম্বোধন কেন করছেন মাসি? আমাকে অ্যানি বলে ডাকবেন। স্যার রাগ করবে। কোন স্যার? নিক স্যার। মুহূর্তেই অ্যানির হৃদয় জ্বলে ওঠে। রাতের ঘটনা থেকে শুরু করে নিকের প্রতিটা পাপ ভেসে ওঠে। ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়, চোখ বন্ধ করে শ্বাস টেনে বলে, ওই জানোয়ারের নাম উচ্চারণ করবেন না মাসি, আমার জীবনটাকে নরকে পরিণত করেছে। চিত্রা ঢোক গিলে, সামান্য। অ্যানির কথা যদি নিক শোনে তাহলে নির্ঘাত কোনো ক্ষতি করে দিবে। সে তো নিককে চেনে, এর আগেও একবার কাজ করেছে এখানে। নিক কখনো ওনার সাথে খারাপ ব্যবহার করে না, কিন্তু নিকের স্বভাব সম্পর্কে সে অবগত। চিত্রা ভয় নিঃশ্বাস ফেলে স্যুপটা অ্যানির মুখের কাছে নিয়ে আসে। অ্যানি মুখ ঘুরিয়ে নিলে মহিলাটা বলে, ক্ষুধার্ত রেখে নিজেকে কষ্ট দিতে পারবে, কিন্তু লড়াই করতে পারবে না। সঠিকভাবে বাঁচতে হলে শরীরের শক্তি প্রয়োজন, আর শক্তির জন্য প্রয়োজন খাবার। তাই খাবার থেকে মুখ ফিরিয়ে নিলেই সমস্যার সমাধান নয়। মনে রেখো, লোকে তৈলাক্ত মাথায় তেল ঢেলে দেয় বেশি করে। এনি মনোযোগ দিয়ে চিত্রার কথা শুনি। কেন জানি অতি আপন মনে হচ্ছে ওনাকে তার কাছে। চিত্রা স্যুপ খাইয়ে দিচ্ছে, আর এনি বাধ্য মেয়ের মতো খেয়ে যাচ্ছে। কোনো অভিযোগ নেই, যেন মায়ের হাতে খাচ্ছে। স্যুপ খাওয়ার অবস্থায় এনি মহিলাটিকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। জানেন, যখন আমি মাত্র 7 বছর বয়সের, তখন আমি এতিম হয়ে যাই। তখন থেকে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত। খুব মিস করি আমি আমার মাম্মামকে। চিত্রা প্রথমে বেশ অবাক হয়। তার মতো সামান্য মেয়েটকে জড়িয়ে ধরেছে ভেবে স্তব্ধ হয়ে যায়। যে এইটুকু বুঝেছে মেয়েটা অনেক সরল, কিন্তু নিয়তি তাকে নরকে ঢেলে দিয়েছে। তার চোখের কোণে জমে ওঠে। এনিকে নিজের সাথে মিশিয়ে বলে, কেউ ছিল না তোমার মা? আমার আপা ছিল, যে আমাকে বড় করে তুলেছে, কিন্তু বয়সের ব্যবধান মাত্র 4 বছরের। আপা আমাকে সব কিছুতে আগলে রেখেছে, কিন্তু আফসোস এইবার সে হেরে গিয়েছে। তোমার আপা কোথায়? ইরান, কিন্তু সে এসেছে এখানে, আমি সংবাদ পেয়েছি। ইরান? তুমি ইরানি? আমার পাপা ইরানি ছিল, আর মাম্মাম ভারতীয়। চিত্রা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। মেয়েটা কি ফুটফুটে, মনে হচ্ছে নিজের মেয়ে। তারা কিভাবে মারা গিয়েছে? তোমাকে পাচার কেন্দ্রে কিভাবে নিয়ে আসা হয়েছে? এনি বুক থেকে মাথা তুলে বলে, অন্য একদিন বলবো চিত্রামাসি, আজ মন মস্তিষ্ক বিলুপ্ত হয়ে আছে। চিত্রা এনিকে আর প্রশ্ন করে না। বেডসাইড থেকে মেডিসিন নিয়ে বলে, মেডিসিনটা খেয়ে নাও মা। এনি কপাল কুচকে সেদিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, কিসের মেডিসিন এইটা চিত্রামাসি? কে দিয়েছে? চিত্রা সত্য চেপে রেখে বলে, ব্যথানাশক মেডিসিন, খেয়ে নাও দ্রুত। যেখানে যেখানে ব্যথা পেয়েছ সব কমে যাবে। এনি মুখ ঘুরিয়ে বলে, অভ্যন্তরীণ ব্যথাকে মেটাবে মাসি, বাহ্যিকটাই কেন চোখে পড়ে সবার? আমাকে বাঁচাবে এই যন্ত্রণা থেকে? চিত্রা চমকায়,
স্তব্ধ হয়ে তাকায় এনির অনুভূতিহীন সমুদ্রের ঢেউয়ের মতো সুগভীর নেত্রে। নিয়তি কখন কি করে বুঝা মুশকিল, তবে আমরা এখানে সবাই নিক স্যারের দাস। উনি যা বলে তাই হয়। ওনার ইচ্ছের বিরুদ্ধে কিছু হলে প্রাণ হারাবে সবাই। আমি নিরুপায় আজ। তোমাকে সাহায্য করতে গেলে দুজনে ওই মরতে হবে। মরণ যদি শান্তি নিয়ে আসে তাহলে আমি মরতে রাজি মাসি। তবে চিন্তা করবেন না, আপনার কোনো ক্ষতি হবে না, আপনাকে কিছু করতে হবে না। এনি আর কথা না বলে শুয়ে পড়ে। এনিকে চোখ বন্ধ করতে দেখে চিত্রা দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে পড়ে। এনি শরীরের চাদর টেনে দিয়ে চোখ বন্ধ করে নাবিদের ইশারার কথা ভাবতে থাকে। মনের ভেতরেই বুক চিরে বেরিয়ে আসে, কবে আসবেন নাবিদ ভাই?